ব্যাংকের সমস্ত লোন শোধ করে বাড়ির দলিল অখিলেশ ও ঋতুজার হাতে তুলে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ব্যাংক থেকে লোকজন এসে পড়েছে চৌধুরী বাড়িতে। এরপরে দেখা যায় সব জিনিসপত্র মাপতে থাকে, বলতে থাকে এই জিনিসপত্রগুলো এখন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নিন, আর যা যা লাগছে সবটা রেখে দিন, আর সেগুলো নিলামে উঠবে। বাড়িটা পুরোটাই আজ সন্ধ্যায় নিলামে উঠবে, কারণ আপনাদের ব্যাংক থেকে বারবার নোটিশ পাঠানো হয়েছে, আপনারা কোনো গুরুত্ব দেননি, আপনারা কোনোভাবে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেননি, একটা লোনও শোধ করেননি। তখনই কম্পাস এসে বলতে থাকে আপনারা একদম একটা জিনিসও হাত দেবেন না, আপনাদের লোন আজকে সন্ধ্যার মধ্যে শোধ হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আর যদি না হয় তবে আপনারা আপনারা চৌধুরীদের যত সম্পত্তি আছে সবকিছু নিয়ে নেবেন, চিন্তা করবেন না। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে কম্পাস, তুমি যে বলেছিলে তুমি কিছু একটা করবে, কই তুমি তো কিছুই করলে না। তুমি সকালে উঠে চলে গেছো, আমরা তোমার একটা চিরকুট পেলাম। তখনই কম্পাস বলতে থাকে আমি গিয়েছিলাম একটা কাজে, আর এই যে দেখুন এরা হচ্ছে এখানকার অর্গানাইজেশনের অফিস থেকে এসেছে। এখানে আমি একটা জিনিস তৈরি করেছি, সেটা ওদের কাছে আমি বিক্রি করব, সেটা থেকে অনেক টাকা পাবো, সেই টাকাগুলো দিয়ে আমি এই লোনটা শোধ করব। তখনই লোকগুলো বলতে থাকে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা মানছি, কিন্তু এখনো কিন্তু জিনিসটা ট্রায়াল দেওয়া হয়নি। ট্রায়াল না দিয়ে আমরা তো আপনাকে টাকা দিতে পারি না, তাই না? এটা তো আর একটা দুটো টাকার ব্যাপার নয়। তখনই কম্পাস বলতে থাকে হ্যাঁ, এটা তো অবশ্যই, আমিও নিজে ট্রায়াল না দিয়ে আপনাদের হাতে এটা কিছুতেই দেব না। এরপরে দেখা যায় হঠাৎ হঠাৎ সিগন্যাল পেলে তখনই কম্পাস অবাক হয়ে যায়। তখনই দেখা যায় বাবুলাল বলতে থাকে ওই তো দূরে যে একটা বিস্কিট ফ্যাক্টরি আছে না, ওখানে হয়তো বা গ্যাস লিক করেছে। এ কথা শুনে কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে দেখেছেন, আমি তো এক করেছিলাম, মানে কাছাকাছি কিছু থাকলে সেগুলো এই মেশিনটা ট্রান্সফারেট করবে, কিন্তু এটা তো দেখুন কত দূর দূরান্ত থেকেও সমস্যার সমাধান করার জন্য নোটিফিকেট করছে। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় অর্গানাইজেশন অফিস থেকে আসা ম্যানেজাররা। তখন বলতে থাকে সত্যি অসাধারণ, এখনই আমাদের ওখানে যেতে হবে। যদি ব্যাপারটা সত্যি হয় তবে আমরা অবশ্যই এটা কিনবো, অবশ্যই আমরাই কিনবো, অন্য কোনো কোম্পানিকে আমরা এটা নিতে দেবো না। এরপরে দেখা যায় কম্পাস সহ সবাই সেখানে চলে আসে। সেখানে এসে দেখতে পায় যে সত্যি সত্যি সেখানে গ্যাস লিক করেছে। এরপরে দেখা যায় কম্পাস সেই মেশিন এর দ্বারা সবকিছু ঠিকঠাক করে দেয়, আর সেখানেই দেখা যায় গ্যাস লিক অফ হয়ে গেলে অবাক হয়ে যায় সবাই। তখন বিস্কিট কোম্পানির মালিকও কম্পাসকে ধন্যবাদ জানায়। তারাও কম্পাসকে সাহায্য করতে চায়, আর বলতে থাকে আমি এই জিনিসটা কিনতে চাই। তখন কম্পাস বলতে থাকে না, এটা আমি ওনাদের কাছে আগেই বিক্রি করে দেওয়ার কথা বলেছি, ওনারাই এটা নেবে, তাই আমি ওনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। চাইলে আমি অন্য একটাও বানিয়ে দিতে পারি, আমি আপনাকে আবার নতুন করে অন্য কিছু অন্যরকম করে বানিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। তখনই বিস্কিট কোম্পানির মালিক বলতে থাকে ঠিক আছে, আপনি প্লিজ আমাদের এরকম একটা যন্ত্র বানিয়ে দিন, কারণ আমাদের এখানে সবসময় গ্যাসের কাজ করা হয়, কখন কি হয়ে যায় না হয়ে যায় সেটা তো বলা যায় না, তাই না? অনেক অনেক কিছুরই ব্যাপার। আমাদের কোনো দুর্ঘটনা হলে তো আমাদের শুধু ক্ষতি হবে না, আশেপাশে থাকা বাড়িগুলোরও অনেক ক্ষতি হবে। আমি চাই না আমাদের কারণে এই বাড়িগুলোর ক্ষতি হোক। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমি সবটা ঠিকঠাক করে দেব। এরপরে দেখা যায় সবকিছু অর্গানাইজেশনের লোকজনকে বুঝিয়ে দেয় কম্পাস। তখনই দেখা যায় ওরা অনেক টাকা দেয় কম্পাসকে, সেই টাকা নিয়ে গিয়ে লোন শোধ করে দেয় কম্পাস। লোন শোধ করে ব্যাংক থেকে সবকিছু সম্পত্তির দলিলপত্র নিয়ে বাড়ি ফিরে আসে কম্পাস। সেখানে এসে ঋতুজার হাতে তুলে দিলে বাড়ি শুদ্ধ সবাই খুশি হয়ে যায়। তখনই অখিলেশ বলতে থাকে সত্যি কম্পাস, তোমাকে আমি চিনতে পারিনি, তুমি যে এভাবে আমাদের বিপদের দিনে আমার পাশে দাঁড়াবে আমি কখনোই কল্পনাও করতে পারিনি। আমি তোমাকে এতটা কষ্ট দিয়েছি, আমার জন্য তোমার শৈশব নষ্ট হয়ে গেছে, আমার জন্য তোমার পুরো জীবনটা এভাবে কাটাতে হয়েছে, আর আমাকে তুমি এভাবে হেল্প করলে আমি এটা ভাবতেও পারছি না। তখনই কম্পাস বলতে থাকে আমি তো সেটা ভেবে আপনাকে হেল্প করিনি, আমি এই পরিবারের কথা ভেবে হেল্প করেছি, এই পরিবারটা তো আমারও, তাই না? আমি তো এই পরিবারেরই একজন, কি আমি এই পরিবারের একজন নয় মা? তখনই ঋতুজা বলতে থাকে হ্যাঁ রে কম্পাস, তুই এই পরিবারেরই একজন, এই পরিবারে তোর প্রাধান্য সব থেকে বেশি, তুই যদি আজকে না থাকতি আজকে আমাদের পুরো পরিবারকে রাস্তায় দাঁড়াতে হতো। তখনই দেখা যায় মাহি মনে মনে বলতে থাকে এটার আর আদিক্ষেতা দেখা যাচ্ছে না, আমি ভেবেছিলাম যে কম্পাসটা কিছু করতে পারবে না, তখনই কম্পাসকে সবাই ভুল বুঝবে, কিন্তু কম্পাস তো আবার খেলা ঘুরিয়ে দিল। এদিকে দেখা যায় কমলেশ চৌধুরী ভেবে বসে আছে যে আজকে সবকিছু নিলামে উঠবে, আর
আর চৌধুরীরা সবাই রাস্তায় এসে দাঁড়াবে। তখনই তখনই কমলেশ চৌধুরী আসবে আর চৌধুরীরা কমলেশ চৌধুরীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইবে, ওর কাছে সাহায্য চাইবে। তখনই তখনই দেখা যায় টিভিতে নিউজ হয় যে চৌধুরীদের যে সম্পত্তি নিয়ে এতদিন এত কানাকড়া চলছিল সেটা আজকে আজকে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ওরা লোনটা শোধ করে দিয়েছে আর নিজেদের নিজেদের সমস্ত সম্পত্তির দলিলপত্র নিয়ে নিজেদের বাড়িতে এনেছে। এই কথা শুনে অবাক হয়ে যায় কমলেশ চৌধুরী। কমলেশ চৌধুরী বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না। এরপরে দেখা যায় মুক্তি মুক্তি অভিজ্ঞান দত্তকে ফোন করে বলতে থাকে, মিস্টার চৌধুরী যে কথাগুলো বললো সেগুলো তো একটাও হলো না। দেখেছেন টিভিতে নিউজ হচ্ছে চৌধুরীরা সবকিছু ফিরে পেয়েছে। ওরা তো আবার আবার সেই আগের মতো হাসি খুশি হয়ে গেল। তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে যে করে হোক আমাকে আমাকে এখন মিস্টার চৌধুরীর সঙ্গে দেখা করতে হবে। ওনার সঙ্গে দেখা করে সবটা জানতে হবে এটা কি করে সম্ভব হলো। এদিকে কমলেশ চৌধুরী রাগে ফায়ার হয়ে যায় আর বলতে থাকে ওদের আমি কিছুতেই ছাড়বো না, ওদের আমি আমার পায়ের তলাতে তো নিয়ে আসবোই, যে করে হোক ওদেরকে আমি অবশ্যই নিজের পায়ের তলায় নিয়ে আসবো। এরপরে দেখা যায় তখনই অভিজ্ঞান দত্ত ফোন করে আর বলতে থাকে, মিস্টার চৌধুরী আপনি কি দেখতে পাচ্ছেন টিভিতে নিউজ হচ্ছে, নিউজটা দেখলে হয়তো বা আপনি বুঝতে পারবেন। তখনই কমলেশ চৌধুরী রেগে যায় আর বলতে থাকে এটা কি করে হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা এত টাকা কোথা থেকে পেলো, এত বছর হলো একটা টাকাও ওরা শোধ করেনি, আর এতগুলো টাকা এক নিমিষে ওরা কি করে বের করলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। গয়নাগুলোও তো শুনলাম আপনার নাতনি সরিয়ে দিয়েছে। তখনই এ কথা শুনে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনাকে বলেছিলাম না কম্পাস বলে মেয়েটি, আমার মনে মনে হচ্ছে ওই মেয়েটি কিছু একটা করছে, ওই মেয়েটাই কিছু একটা করেছে যার কারণে চৌধুরীরা আবার নতুন করে সবকিছু ফিরে পেয়েছে। তাই বলছি যত তাড়াতাড়ি ওকে ও বাড়ি থেকে সরিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের কাজ করাটা অনেক টাফ হয়ে দাঁড়াচ্ছে। কোনোভাবেই কাজটা সম্পূর্ণ করতে পারছি না, কোনোভাবেই কাজটা শেষ করতে পারছি না। ও যে বাড়ি চৌধুরীদের ক্ষতি করতে চাইছি সেবারই ওই কম্পাস এসে সবটা আটকে দিচ্ছে। আমার মনে হচ্ছে কম্পাস এবারও কিছু একটা করেছে, কিছু একটা করে সবটা সবটা এভাবে এভাবে ঘটিয়েছে। এরপরে দেখা যায় মোনালিসাকে আবার প্ল্যান করে ও বাড়িতে পাঠায় অভিজ্ঞান দত্ত। তখনই দেখা যায় মোনালিসা চৌধুরী বাড়িতে এসে বলতে থাকে, ঋতুজা আন্টি আমি এখন আসতে পারিনি, আসলে আমাদের বাড়িতে একটু সমস্যা চলছিল তো তাই। আর এখানে এখানে শুনলাম তোমাদের নাকি সমস্যার সমাধান হয়ে গেছে, তা কি করে হলো গো? তখনই তখনই দেখা যায় মেঘমালা বলতে থাকে, আচ্ছা মোনালিসা একটা কথা বলি, কিছু মনে করো না হ্যাঁ। আচ্ছা এ কদিন যখন আমরা অনেক ক্রাইসিসের মধ্যে ছিলাম তখন তো কখনো আমাদের বাড়িতে এসে আমাদের খোঁজ নাওনি, তবে আজকে কেন এসেছো, কি শুনতে এসেছো যে এই কাজটা কে করলো, কম্পাস তাই না? তখন এই কথা শুনে দেখা যায় মোনালিসা বলতে থাকে, বড় বৌদি তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন, আমি তো বুঝতে পারছি না, তোমার কথাগুলো সত্যিই আমি বুঝতে পারছি না। তখন এই কথা শুনে দেখা যায় মেঘমালা হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি তুমি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না বলো তো? তখন এই কথা শুনে দেখা যায় মোনালিসা বলতে থাকে, বড় বৌদি তোমার কি মনে হচ্ছে আমি আমি সত্যি কি এসব নিয়ে ন্যাকামো করছি? বিশ্বাস করো আসলে আমি একটু সমস্যায় ছিলাম তো তাই আসতে পারিনি। এখন সমস্যাটা শেষ হয়ে গেল আর জানতে পারলাম যে তোমরা নাকি ক্রাইসিস থেকে বেরিয়ে এসেছো, তাই এলাম। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ গো আমাদের ক্রাইসিস থেকে আমরা বেরিয়ে এসেছি, তোমাকে আর সেগুলো জানতে হবে না। তোমার যদি কোনো কিছু জানা থাকে জেনে প্লিজ চলে যাও, এখন আমাদের ফ্যামিলি টাইম চলছে, এখন এখানে আমরা চাইছি না বাইরের কেউ থাকুক। এই কথা শুনে মোনালিসা মনে মনে বলতে থাকে, কম্পাস তুই বাড়াবাড়ি বেশি করছিস, তোর এমন অবস্থা করবো না, তুই কখনোই মোনালিসার সঙ্গে এভাবে কথা বলার সাহস খুঁজে পাবি না। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, কি হলো মোনা ম্যাডাম কিছু কি ভাবছো? তখনই মোনালিসা বলতে থাকে, না না কি ভাববো, কিছুই ভাবছি না। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, মোনালিসা তোমার যদি কাজ শেষ হয় তবে তুমি এখন আসতে পারো, তোমার এখানে কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে আসলে আমরা একটু খুশি হতাম। এই কথা শুনে দেখা যায় মোনালিসা বলতে থাকে, ঠিক আছে বিহান আমি চলে যাচ্ছি, কিন্তু কিন্তু বললে না তো কি করে তোমরা এসব কিছু করলে? তখনই মোনালিসা বলতে থাকে, কেন তুমি কি ভেবেছিলে যে আমরা এসব কিছু করতে পারবো না? তুমি কি এটা নিয়ে কোনোভাবে কনফিডেন্স ছিলে? এই কথা শুনে ভয় পেয়ে যায় মোনালিসা। তখনই মোনালিসা বলতে থাকে, না না আমি আসলে বলছিলাম যে তোমাদের তো ফ্যামিলি এখন অনেক সমস্যা, তাই তোমরা এত টাকা লোন কি করে শোধ করলে? তখনই ঋতুজা বলতে থাকে, আচ্ছা মোনালিসা তোমার তো এসব কিছু জানার কথা নয়, তবে তুমি এসব কিছু কি করে জানলে গো? তখনই মোনালিসা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে ঋতুজা আন্টি আমি আর কথা বলছি না, আমি চলে যাচ্ছি। এই বলে মোনালিসা সেখান থেকে চলে যায়। তখনই কম্পাস বলতে থাকে, মা মোনালিসা দত্তের জানার কারণ কি তুমি জানো? গয়নাগুলো যে মিসিং হয়েছে সে গয়নাগুলো ওর কাছেই আছে, ও ভেবেছিল
গয়নাগুলো যদি আমাদের থেকে নিয়ে সরিয়ে নিতে পারে তবে ওকে হয়তো বা আমরা কেউ কখনো ধরতে পারবো না, আর সেগুলো গয়নাও আমরা পাবো না, আমাদের সমস্ত সম্পত্তি নিলামে উঠে যাবে। তখনই বিহান স্যার আর তোমরা ওদের কাছে যে হাত পাতবে তখন ও চাইবে যে যদি বিহান স্যার ওকে বিয়ে করে তবে ওরা তোমাদের সবকিছু ফিরিয়ে দিতে পারে, তোমাদের হেল্প করতে পারে। ও এটা চেয়েছিল, কিন্তু কিন্তু ও তো জানে না যে কম্পাসের সঙ্গে পেরে ওঠা এতটাও সহজ নয়। কম্পাসের বুদ্ধির সঙ্গে কারো বুদ্ধি একটুও খাটবে না। তখন এই কথা শুনে ঋতুজা হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি কম্পাস, তোর কোনো তুলনা হয় না, তোর বুদ্ধির জাস্ট কোনো তুলনা হয় না। তুই যত দিন যাচ্ছে তত সবাইকে দেখিয়ে দিচ্ছিস যে কম্পাস দা চ্যাম্পিয়ন। এরপরেই কম্পাস বলতে থাকে, মা এবার আমাদের গয়নাগুলো ফিরিয়ে আনতে হবে, গয়নাগুলো যে করে হোক আমাদের ফিরিয়ে আনতে হবে, কারণ ওগুলো ওগুলো আমাদের আমাদের বিহান স্যারের দাদুর সময়কার সম্পত্তি। ওগুলো সবকিছুর ওপরে আমাদের বাড়ির বউদের অধিকার, বাড়ির মেয়েদের অধিকার। এগুলো বাইরের মানুষের হাতে থাকবে এটা তো কম্পাস কিছুতেই রেখে দিতে পারে না, তাই না? এগুলো তোমাদের পৈতৃক সম্পত্তি। তখনই ঋতুজা বলতে থাকে, কিন্তু কি করে ধরবি, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, তাই না? তখনই বিহান বলতে থাকে, মা প্রমাণ নয় তো কি হয়েছে, প্রমাণ কি করে বের করতে হয় সেটা এই কম্পাস আর বিহান খুব ভালো করে জানে। মোনালিসাকে এমন ট্র্যাপে ফেলবো না, ও নিজেই সবার সামনে সে সবটা বলে দেবে। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, সবটা বলে দেবে। আর জানো, একটা খবর পেলাম। তখনই ঋতুজা বলতে থাকে, কি খবর, কিসের কথা বলছিস, কোনো দুঃসংবাদ? তখনই দেখা যায় মোনালিসার কথা বলে ওঠে কম্পাস বলতে থাকে, মোনালিসা তো গয়নাগুলো চুরি করেছে, কিন্তু তার থেকেও বড় খবর, মুক্তিমাসি জেল থেকে বেরিয়ে এসেছে। মুক্তিমাসিকে জামিন করিয়েছে অভিজ্ঞান দত্ত, আর সঙ্গে অন্য কেউ ছিল। আসলে আসলে অভিজ্ঞান দত্ত সামনে থেকে করায়নি, অন্য একজন উকিল দিয়ে করিয়েছে যাতে আমরা ওকে সন্দেহ না করি। কিন্তু আমি জানি এটা অভিজ্ঞান দত্তের কাজ ছাড়া আর কারো কাজই নয়। সঙ্গে আরেকটি লোককেও আমি পেছন থেকে দেখেছি, কিন্তু লোকটিকে সামনে থেকে এখনো অব্দি দেখতে পাচ্ছি না। যে লোকটি ওই যে আমাকে যে পুঁতে দিয়েছিল তখন তখন সেখানে উপস্থিত ছিল ঠিক সেই লোকটাই। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, এই লোকটা কে, এই লোকটার রহস্য খুঁজে বের করতে হবে। এই লোকটা আসলে কে? তোর অখিলেশ যে চিন্তা করছে, অখিলেশ যে ভাবছে যে কমলেশ চৌধুরী চলে এসেছে, যদি সত্যি এটা হয় তবে তো ওর মুখোমুখি আমাদের হতেই হবে। ওকে তো আমরা এভাবে ছেড়ে দিতে পারি না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বিহান ও কম্পাস বলতে থাকে, কমলেশ চৌধুরীটা কে মা? পদবিটা তো মনে হচ্ছে তোমাদেরই, তাই না? তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, এটা অনেক বড় কাহিনী, শুনলে তুই আকাশ থেকে পড়বি। তখন এই কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, মা আমি জানতে চাই এই লোকটার সমস্ত সমস্ত ডিটেলস আমার চাই। তখনই ঋতুজা সবকিছু বলে দেয় বিহান ও কম্পাসকে। তখনই বিহান বলতে থাকে, সত্যি যদি উনি ফিরে আসেন তবে আমি ওনাকে কিছুতেই ছাড়বো না। উনি উনি এই পরিবারের সন্তান। উনি যদি নিজের দায়িত্ব নিজের অধিকার চাই আমরা দিতে পারি, কিন্তু উনি এভাবে আমাদের ক্ষতি করেছে সেটা তো আমরা মেনে নিতে পারি না, তাই না? উনি উনি যেহেতু আমাদের থেকে ওনার অধিকার চাইতে পারে, সেহেতু আমরা ওনাকে অধিকার দিতে পারি। কিন্তু উনি উনি কেন আমাদের ক্ষতি করলেন? উনি তো এসে বলতে পারতেন যে আমার যা অধিকার, আমার যা প্রাপ্য সেগুলো আমাকে দিয়ে দাও, আমরা তো নিজে ইচ্ছায় দিয়ে দিতাম। আমরা তো সেরকম মানুষ ঠকানোর লোক নয়। কিন্তু উনি এভাবে আমাদের পথে বসানোর প্ল্যান কি করে করতে পারে? এরপরে দেখা যায় তখন কম্পাস বলতে থাকে, এখন মাথা গরম করার সময় নাই বিহান স্যার, আমাদের আমাদের এবার ওনাদের হাতে নাতে ধরতে হবে। সত্যি কি উনি এসেছেন নাকি অন্য কেউ, সেটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আপনি আমাকে হেল্প করবেন না বিহান স্যার? তখনই বিহান বলতে থাকে, হ্যাঁ কম্পাস, আমি তোমাকে হেল্প করব, অবশ্যই হেল্প করব, আমি তোমার পাশে ছিলাম, আমার পাশেই থাকবো। তখন এই কথা শুনে দেখা যায় যে ঋতুজা বলতে থাকে, তোরা দুজন সবসময় এভাবেই থাকবি, দুজন দুজনের পাশে থাকবে, দেখবি কেউ কখনো তোদের ছুতেও পারবে না, বিপদ কখনো তোদের কাছে আসার চেষ্টাও করবে না। তখন বিহান বলতে থাকে, মা তুমি আশীর্বাদ করো আমরা যেন একসঙ্গে থাকতে পারি, আমরা যেন কখনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়। এদিকে মোনালিসা ও সেনাপতি প্ল্যান করতে থাকে কি করে কম্পাস ও বিহানের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা যায়। তা না হলে কম্পাসকে কিছুতেই ও বাড়ি থেকে বের করা যাবে না। আগে বিহানের জীবনে থেকে কম্পাসের অস্তিত্ব মুছে দিতে হবে, কম্পাসকে বিহানের জীবনে তেতো করে তুলতে হবে। তা না হলে কিছুতেই বিহানের জীবনে কম্পাসকে ফিরে পাওয়া যাবে না। এরপরে দেখা যায় মুক্তি মোনালিসাকে বলতে থাকে, মোনালিসা তুমি তো বিহানকে চাও, তাই না? তখনই মোনালিসা বলতে থাকে, বিহানকে আমি চাই, কিন্তু এবার যদি বিহানকে আমি নাও পাই, যদি বিহানকে না পেতে হলে আমাকে বিহানের ক্ষতিও করতে হয়, আমি তাও করব, কিন্তু আমি ওদেরকে কিছুতেই সুখী হতে দেব না। কম্পাসকে আমি কিছুতেই বিহানের সঙ্গে থাকতে দিতে পারি না।